প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে রাতভর একটাই আলোচনা যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে সেখানে ভয়াবহ যে অগ্নিকাণ্ড এবং এর আগে কয়েকটা জায়গায় চট্টগ্রাম, মিরপুর, তো এই কয়েকটি জায়গায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই যে দেশের ভিতরে আবারও এক ধরনের দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় আগুন লাগা শুরু হয়েছে। তো এই অবস্থায় কিন্তু আসলেই মানুষের ভিতরে একটা সংশয়, একটা ভয়, একটা উদ্বেগ তৈরি হয়েছে এবং সরকার যে বিষয়ে একদমই তারা নির্বিকার, সেটাই দেখা যাচ্ছে যে তাদের মনে হয় যে কোনো চিন্তা নাই এই বিষয়ে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা যদি আমি বলতে যাই, তাহলে আমি বলবো এটাই যে এখানে আগুন পরপর কেন লাগলো, একটা জায়গায় নাইলে একটা কারণের জন্য আগুন লাগছে। এবং শেষ পর্যন্ত ঢাকা বিমানবন্দরের মতো জায়গায় আগুন লাগার বিষয়টা কিন্তু আসলেই কোনো সাধারণ কোনো বিষয় না যে এখানে দুর্ঘটনা যদি হয় তাহলে এইভাবে এখনকার সময় কিন্তু আগুন লাগার সম্ভাবনা। গরম প্রায় শেষের দিকে, মাঝে মাঝে বৃষ্টি হয়, মৌসুম কিন্তু এরকম না যে অনেক গরমে আগুন লাগছে, বিষয়টা কিন্তু তাও না। আর যদি প্রাকৃতিকভাবে লাগা থাকে এক জায়গায় নাইলে ধরা গেল লাগছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় কেন বারবার এইরকম হচ্ছে এবং ঢাকা বিমানবন্দরের মতো জায়গায় কেন এরকম হইল যে এইভাবে আগুন লাগা। আসলে প্রিয় দর্শক, এখন আপনারা আমার কাছ থেকে যে বিশ্লেষণ শুনবেন সেটা গতানুগতিক কোনো বিশ্লেষণ নয়। সেটা আমি এবার এই শুধু বাংলাদেশ না, এই দক্ষিণ এশিয়ার বিষয়ে যদি আলোচনায় যাই তাহলে সেদিক থেকেই হয়তো আপনারা কিছুটা ধারণা পাবেন যে কারা এই আগুন কাণ্ডের সাথে জড়িত হয়ে থাকতে পারে সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, একদিকে যখন বাংলাদেশ চীনের থেকে জেট ফাইটার কেনার আলোচনা করতেছে, আরেকদিকে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার যখন পরিকল্পনা হাতে নিল সেনাবাহিনী, সরকার, আবার আরেকদিকে ভারতের যে চট্টগ্রামে যে অর্থনৈতিক করিডোর সেটা যখন বন্ধ করার পরিকল্পনা, তখনই দেশের ভিতরে এই যে এইভাবে যেখানে সেখানে আগুন লাগায় কারখানা, তারপরে এই বিমানবন্দর, বিভিন্ন জায়গায় আগুন লাগা শুরু হয়েছে। আবার নারায়ণগঞ্জেও নাকি চিনিকলে আগুন লাগছে, আবার একটা মাদ্রাসাও নাকি আগুন লাগছে। এরকম অবস্থা, জায়গায় জায়গায় আগুন লাগার যেন একটা হই পড়ে গেছে। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে বাংলাদেশের বিষয়। এবার আসি, একদিকে যখন বাংলাদেশে এইভাবে আগুন লাগতেছে, তখন আরও দুইটি দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু অশান্তি। এবং দেখেন দক্ষিণ এশিয়ার যদি আমি কথা বলি, তাইলে এই যে একদিকে কৃত্রিমভাবে ফক্সি গ্রুপ তৈরি করছে ভারত, এবং ভারতের ফক্সি গ্রুপ টিটিপি এবং বালুচিস্তান ফ্রন্টের মাধ্যমেই কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে যুদ্ধ সংঘর্ষ সেটা কিন্তু লেগেছে। আরেকদিকে যখন বাংলাদেশেও পাকিস্তানের মতো ভারত শেখ হাসিনার পতনের পর ধরাশায়ী হওয়া শুরু করছে ইউনূস সরকারের কিছু পদক্ষেপের মাধ্যমে, তখন এবং কি বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করার বিভিন্ন প্রক্রিয়ার দিকে ইউনূস সরকার যাচ্ছে এবং বিভিন্ন পরিকল্পনা হাতে নিছে, তখন একটার পর একটা আগুন, তার উপর আবার সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে। তো এই অবস্থায় আগুনগুলি লাগানোর আসলে মাস্টার মাইন্ড যে কারা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং এই আগুন লাগার আগে কিছু পরিকল্পনা কিন্তু ভেস্তে গেছে, কারণ প্রথমেই যে আগুন লাগাইছে তা না,
এই 1 বছরের ভিতরে প্রথমে নামাইলো ইসকনরে। ইসকনের ধারা যখন দেশের ভিতরে একটা ধর্মীয় একটা দাঙ্গা লাগলো না, গৃহযুদ্ধ লাগলো না, জনগণ ব্যর্থ করে দিল ইসকনের যে ঢাকায় হিন্দুদেরকে জড়ো করে হিন্দু মুসলমান মারামারি করা চট্টগ্রামে, তো সেটা যখন ব্যর্থ হইল, তারপরে নামাইলো কয়দিন পরে পাহাড়িদেরকে একটা মিথ্যা ধর্ষণ কাণ্ডকে ব্যবহার কইরা, সেটাও ব্যর্থ হয়েছে সেনাবাহিনীর কঠোর অভিযানের ফলে। এখন আবার সব কিছু ব্যর্থ, দেশের ভিতরে এক একটা টুলস তারা ব্যবহার করছে গৃহযুদ্ধ লাগানোর, সেগুলি ব্যর্থ। যে কোনোভাবেই হোক জনগণ, সেনাবাহিনী, সরকার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই শেষ পর্যন্ত। তো এগুলি ব্যর্থ যখন, তখন এখন দেশের ভিতরে গৃহযুদ্ধর পরিবর্তে শেষ টার্ম কাট হচ্ছে যে অর্থনৈতিকভাবে দেশকে কিভাবে বিপর্যস্ত করা যায় সেটার শেষ টার্ম কাট। আগুন লাগানো, বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতি করে পুড়ায় দেওয়া, যাতে দেশটার অর্থনীতি খারাপ হয়। আবার ওদিকে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ লাগানোর কারণেই আসলে এটাও, যে দুইটা দেশ যাতে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধে পইরা যাতে অর্থনীতি তাদের খারাপ হয়। যদিও কাতার এবং তুরস্ক এখানে আবার মধ্যস্থতা করার কারণে সংঘাত থামানো গেছে, অর্থাৎ মুসলিম বিশ্বের কিন্তু একটা তৎপরতা এই জন্য ছিল। আবার এখানে আমেরিকার সম্মতি আছে বিদায়ী ডোনাল্ড ট্রাম্প সেখানে বলছে যে আমরা যুদ্ধ থামাইতে পারি, কিন্তু আমরা থামাবো না, ব্যস্ত। অর্থাৎ সব যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প থামাইলো, কিন্তু এই যুদ্ধ থামাইব না, কারণ এখানে সম্মতি আছে। তো আবার বাংলাদেশেও আগুন লাগার ঘটনা এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সম্প্রদায় কোনো প্রতিক্রিয়া জানায় নাই, অথচ এটা কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেই স্বীকৃত একটা স্থাপনা, ইন্টারন্যাশনাল একটা স্থাপনা, যেখানে বিদেশ থেকে মানুষ এসে আমাদের দেশে অবতরণ করে, বিদেশ থেকে বিমান আসে, আমরা বিদেশে বিমান পাঠাই, এরকম একটি স্থাপনা নিয়ে কিন্তু কোনো উদ্বেগ নাই। আসলে বিষয়টা হচ্ছে এখানে আরেকটা বিষয়, প্রথমত ভারতের চাণক্য, যে কিভাবে তিনটা মুসলিম দেশ, দেখেন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, তিনটা মুসলিম দেশ জ্বলতাছে, কেউ জ্বলতাছে যুদ্ধে, কেউ জ্বলতাছে আগুনে। তো এইভাবে জ্বলার মাধ্যমে কিন্তু এই তিনটা শক্তিশালী ভারতের প্রতিপক্ষকে চাণক্য নীতিতে ধরাশায়ী করার চেষ্টা করছে ভারত। দুইটা দেশকে লাগাইছে গৃহযুদ্ধের ভিতরে, আর একটা দেশ গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই বিদায়ী এবার আগুনের ফাঁদে ফালায় দিছে ভারত তাদেরকে প্রথমত। দ্বিতীয়ত এটা করার মাধ্যমে ভারত তিনটা দেশের অর্থনীতি আলটিমেটলি দুর্বল করার পর তারপরে তাদের পরিকল্পনা অখণ্ড ভারতের দিকে যাওয়া, অর্থাৎ এটা ভারতের নিজস্ব যে অখণ্ড ভারত পরিকল্পনা প্রজেক্ট সেটারই একটা অংশ। সেটার ধারাবাহিকতা এবার দেশগুলির অর্থনীতিকে ধ্বংস করতেছে। কেন? কারণ অর্থনীতি যদি ঠিক থাকে তাহলে এই যে ফাইটার জেট কয়, তারপর পাকিস্তানের বিভিন্ন আরও প্রকল্প আছে, অর্থাৎ তিনটা মুসলিম দেশ সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠব, ফলে অখণ্ড ভারত পরিকল্পনা ভেস্তে যাইব। দ্বিতীয়ত আমেরিকার এখানে সম্মতি আছে। কেন? এটা শুধু ভারতের অখণ্ড ভারত পরিকল্পনাই না, একই সাথে কোয়াড জোট এবং ইন্দো প্যাসিফিক পলিসির একটা অংশ। কারণ এই তিনটি দেশই চায়নার যে বৃহত্তম প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড প্রকল্প, চীন, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ, এগুলি চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের সাথে জড়িত। তো এই দেশগুলি যদি একটু অস্থিরতার ভিতরে থাকে, এই দেশগুলি যদি ভাঙ্গা পড়ে অশান্তির ভিতরে লিপ্ত থাকে, তাহলে এটা আমেরিকার স্বার্থ এই জন্যই যে চায়নাকে ঠেকানো যাইব। কারণ বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাধা দেওয়া মানেই চীনকে কৌশলগতভাবে ঠেকানো। তো এটাই হচ্ছে আমেরিকার একটা সম্মতির কারণ। অর্থাৎ এটা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান অশান্তিতে পড়া, মিয়ানমারও অশান্তিতে পড়া, এগুলি অখণ্ড ভারতের পরিকল্পনা এবং ইন্দো প্যাসিফিক পলিসির অংশ। উল্লেখ্য কোয়াড জোটের অন্যতম
জোটসঙ্গী কিন্তু ভারত আমেরিকার সাথে, এবং ইন্দো প্যাসিফিক পলিসিতে ভারত এবং আমেরিকা একই সাথে তারা কাজ করবে বলে তাদের একটা আছে। তো এখানে সরাসরি ভারত সব জায়গায় খেলতেছে, আমেরিকা হয়তো আফগানিস্তানে সরাসরি মাঠে নামতে পারে। তবে আলটিমেটলি ফলাফল হচ্ছে দেশগুলি দুর্বল হইলে ভারতীয় সেনাবাহিনী এই দেশগুলিতে হামলে পড়তে পারে, আলটিমেটলি এটাই হবে। এবং আরএসএস এর প্যারামিলিটারিরা তো আছেই, তারা দীর্ঘদিন এমনি ট্রেনিং নেয়। ভারতের অভ্যন্তরে বিভিন্ন হিন্দুত্ববাদী জঙ্গিদের ট্রেনিং শিবির আছে, এমনিই না। তো এই জন্যই আগুনগুলি লাগা, এবং সামনে নির্বাচন এই সরকারকে ব্যর্থ করে কোনোভাবে যদি বাংলাদেশে ভারতের একটা তাবেদার বসানো যায়, তাহলে আবার নিয়ন্ত্রণ ফিরলে ওই দেশটাকে আলটিমেটলি নিয়ন্ত্রণের মাধ্যমে এবার বাংলাদেশকে ধ্বংস করা। ভারত যদি এইবার দেশের নিয়ন্ত্রণ নিতে পারে, তাইলে বাংলাদেশ আর দাঁড়াইতে পারবো না, এটা মাথায় রাখবেন। দেশ ধ্বংস হয়ে যাব, এটাই বাস্তব। তো এই জন্যই আগুন লাগানো যা তা কোনো কিছু না, এটা বৃহত্তর পরিকল্পনারই মনে হয় একটা অংশ। একই সাথে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ, আর একদিকে বাংলাদেশ যখন শক্তিশালী হয়, তখন হঠাৎ বাংলাদেশে জায়গায় জায়গায় আগুন লাগার এগুলি কোনো স্বাভাবিক কোনো বিষয় না। আবার একদিকে দেখেন, দেশের অভ্যন্তরের কথা যদি বলি, রয়্যাল এজেন্টদের বিরুদ্ধে সরকার একদমই কোনো পদক্ষেপ নেয় নাই, একটা আহাম্মক একটা সরকার। এই পদক্ষেপ না নেওয়ার কারণে রয়্যাল এজেন্টরা ধীরে ধীরে সক্রিয় হইতেছে, এবং ভারতীয় প্রকল্প বন্ধ করায় তারা আরও ক্ষুব্ধ। একদিকে দেখেন দিলীপ আগারওয়ালরা তারা গোপনে মুক্তি পায়, যখন এই খবর আসলো যে তারা গোপনে জেল থেকে ছাড়া পাইল, একদিকে তারা জেল থেকে ছাড়া পায়, রয়্যাল এজেন্ট তো দিলীপ আগারওয়াল তো ছাড়া পাইল, আরেকদিকে দেশের ভিতরে জায়গায় জায়গায় আগুন। কারণ কি? কারণ এইগুলি এবার একেবারে রয়্যাল এজেন্টরা এখন একদম কুত্তা পাগলা হয়ে সব জায়গায় ষড়যন্ত্র করে অশান্তি লাগায়, আগুন লাগায়, এখন তারা ওই খেলা খেলতেছে, স্যাবোটেজ করতেছে দেশের ভিতরে। সরকারের এখনো সময় আছে রয়্যাল এজেন্টদের বিরুদ্ধে নিধন পলিসি না নিলে দেশ অচল হয়ে যাব। আমি মনে করি এটা এখনো সময় আছে। রয়ের যত গুপ্তচর আছে সবগুলিরে, অবৈধ যত নাগরিক আছে ভারতের, তাদের বিরুদ্ধেও যে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। পদক্ষেপ না নিলে ইউনূস সাহেবেরও যমুনায় হয়তো বা আগুন ধরতে পারে, কিছু করার নাই, কথাটা বলতে হইল, কারণ ধারাবাহিকতা যেভাবে চলতেছে এটা তো হইতে পারে না। এই হচ্ছে অবস্থা। বাকি দেশবাসী সতর্ক থাকেন, রয়্যাল এজেন্ট এবং অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ধরেন, কোন কোন জায়গা আছে, দোসরদেরকে ধরেন, নাইলে বিপদ। শুধু দেশের জনগণের কর্তব্য না, রাজনৈতিক দলগুলিকে সচেতন হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী এবং দেশের যত ইস্টাবলিশমেন্ট আছে, প্রশাসন, সরকার, সিভিল প্রশাসন, আর্মস প্রশাসন, যারাই আছে তাদের অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নিতেই হবে, কিছু করার নেই। তো আজকে এই পর্যন্ত এয়ারপোর্টে আগুন নেওয়ার আলোচনার বিষয়ে। তো আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন। আজকে এই আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।